ওকে, সো ট্রানজিশন এলিমেন্টের এর পরের যে প্রপার্টিটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টগুলো যে কালার শো করে বা কালারফুল কম্পাউন্ড ফর্ম করে সেটা। ওকে, সো এটা হচ্ছে ফরমেশন অফ কালার্ড কম্পাউন্ডস। ফরমেশন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রপার্টি বলতে পারো আগের হিসাবে। সো আগের দিন 3টা দেখছি, সো এখানে হচ্ছে এটা ফরমেশন অফ কালার্ড কম্পাউন্ডস। আচ্ছা, এখানে নাম্বার দেওয়ার দরকার নেই, আমরা এটাকে এভাবে লিখি। আচ্ছা, সো ট্রানজিশন এলিমেন্ট যারা আছে তাদের দেখা যায় তারা সবাই যত কম্পাউন্ড ফর্ম করে ম্যাক্সিমামই হচ্ছে কালার্ড, মানে কালারফুল, মানে কালারলেস হয় না। কালারলেস বলতে আমরা বুঝাচ্ছি ওয়াটারের মতো, ওয়াটারের কোনো কালার হয় না। সো ট্রানজিশন এলিমেন্টগুলো হচ্ছে কালার শো করে, যেমন KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে এই যে ম্যাঙ্গানিজ আছে, এই ম্যাঙ্গানিজ হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট অ্যান্ড এটার কালার পিঙ্ক। ওকে, তারপর হচ্ছে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এটার কালার হচ্ছে পার্পল। সো এখানে যে ক্রোমিয়াম হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট। সো কথা হচ্ছে কেন এগুলা তোমার কালারফুল কম্পাউন্ড ফর্ম করে। ইভেন এই ট্রানজিশন এলিমেন্ট যারা আছে তাদের আয়নগুলোও কালারফুল হয়, যেমন Fe2+ এর একটা স্পেসিফিক কালার আছে গ্রিন, আবার Fe3+ এর আরেকটা স্পেসিফিক কালার আছে সেটা হচ্ছে ব্রাউন। ওকে, মানে তুমি যদি ফেরাস সালফেট আর Fe2SO4 এই দুইটাকে কম্পেয়ার করো দেখবা যে তাদের কালার ডিফারেন্ট। তো এখন রিজন হচ্ছে কেন ট্রানজিশন এলিমেন্টগুলো কেন কালার ফুল কম্পাউন্ড ফর্ম করে বা তাদের আয়নগুলো কেন কালার শো করে। ওকে, সো এইটার রিজনটা আমরা দেখব। তো কালারফুল কম্পাউন্ড ফর্ম করার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে এখানে আমরা জানি যে ট্রানজিশন এলিমেন্টগুলো ডি অরবিটাল হচ্ছে পার্শিয়ালি ফিল্ড থাকে। ওকে, যেমন ক্রোমিয়ামের কথাই চিন্তা করো, এই যে ক্রোমিয়াম, সেই ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি দেখি, ক্রোমিয়াম 24 which is 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 4s2, সো কয়টা হইল 20টা, দেন হচ্ছে 3d10, সো 2 2 4 6 10 12 18 20, সরি 3d4, আর 3d4 হয় না, ওইটা হচ্ছে 3d5 হয়, যাতে দুইজনই হাফ ফিল্ড থাকে। আচ্ছা, সো এই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন ক্রোমিয়ামের ডি অরবিটালটা দেখো। ক্রোমিয়ামের ডি অরবিটালটা হচ্ছে প্রত্যেকটা মানে ডি সাবশেলের প্রত্যেকটা অরবিটালের ভিতরে একটা করে ইলেকট্রন আছে। 1 হুন্স প্রিন্সিপাল অনুযায়ী সবগুলোর ভিতরে একটা করে ইলেকট্রন আছে। তো এখন ক্রোমিয়াম যখন কোনো একটা কম্পাউন্ডের সাথে এই বন্ড ফর্মেশন করতে যাবে, মানে ক্রোমিয়াম যখন যে কোনো একটা আয়নিক বন্ড বা অন্য যে কোনো বন্ডেই বলো, যখন একটা কম্পাউন্ড ফর্মেশন করতে যাবে তখন কি হবে, তখন হচ্ছে তার আয়নিক স্টেটে যেতে হবে। যেমন আমরা যদি ধরো ক্রোমিয়াম সালফেটের কথা বলি, ক্রোমিয়াম সালফেট হচ্ছে Cr2SO4 ক্রোমিয়াম সালফেটে এখানে ক্রোমিয়ামটা কত অক্সিডেশন স্টেটে থাকে, অক্সিডেশন স্টেট বা চার্জটা হচ্ছে 3+, মানে দুইটা Cr3+ আর 3টা SO4 2- মিলেই অ্যাকচুয়ালি Cr2SO4 বা ক্রোমিয়াম সালফেট ক্রিয়েট করে। সো অ্যাকচুয়ালি সে তার আয়নিক স্টেটে চলে যায়। ওকে, তো এই কম্পাউন্ডটা ফর্ম করার জন্য আমাদের দরকার হচ্ছে Cr3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন। সো এটা হচ্ছে Cr এর ইলেকট্রনিক কনফিগারেশন। তো Cr3+ এরটা কেমন হবে, Cr3+ এর তাহলে ডেফিনেটলি এই সেম টাইপেরই হবে, জাস্ট 3টা ইলেকট্রন হচ্ছে বের হয়ে আসবে। তো আমরা যদি Cr3+ এরটা এখানে দেখাই, Cr3+, সো 3+এ তখন অ্যাকচুয়ালি এইখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, মানে 4sটা ফাঁকা হয়ে গেছে, আর 3d থেকে গেছে 2টা, সো 3dতে এখন আছে হচ্ছে 3টা, আর 4s অ্যাকচুয়ালি 0। সো এখন এই ডি অরবিটালটা আমি যদি আবার ড্র করি সেটা দেখতে এরকম হবে, আর এখানে 4s হচ্ছে ফাঁকা। তো এখন এইখানে কি হচ্ছে, মানে এই কম্পাউন্ডটা ফর্ম করার সময় ও তার আয়নিক স্টেটে যাচ্ছে। তো এই ট্রানজিশন এলিমেন্টগুলোর একটা প্রপার্টি হচ্ছে যে এইখানে যখন ও কোনো একটা কম্পাউন্ডের সাথে একটা আয়নিক বন্ড ফর্ম করতে যাবে তখন যেটা হয়, এইখানে আমাদের এই যে ডি অরবিটালটা, আমি ডি অরবিটালটাকে এই পাশে আবার নতুন করে আঁকি, দেখো। তো এখানে এই ডি অরবিটালগুলো হচ্ছে 5টা ডি অরবিটাল, 5টার মধ্যেই হচ্ছে
একটা একটা মানে পাঁচটার প্রথম তিনটার মধ্যে হচ্ছে একটা একটা ইলেকট্রন আছে আর বাকিগুলোতে ইলেকট্রন নাই। তো এখন আমরা ইউজুয়ালি জানি যে ডি অরবিটাল যারা তাদের সবার এনার্জি হচ্ছে সেম, এর জন্য মানে তাদেরকে আমরা এক লেভেলে আঁকি। ডি থেকে আবার মানে 3D থেকে 4s এর এনার্জি আবার একটু কম, সো এটাকে আমি একটু নিচে আঁকবো, বাট যাদের এনার্জি সেম তাদেরকে আমরা একদম এক্স্যাক্টলি সেম লেভেলে আঁকতে পারি। ওকে, আর যাদের এনার্জি একটু বেশি তাদেরকে আমরা একটু উপরের দিকের লেভেলে আঁকি। তো এটা হচ্ছে গতদিনও বলছিলাম। তো এখন এইখানে আমাদের দেখতে হবে যে এই যে ডি অরবিটালটা আমরা ফর্ম করলাম, এই ডি অরবিটালটার সবাই হচ্ছে সেম এনার্জিতে আছে। সো যখন একটা সাবশেলের ভিতর সবগুলো অরবিটাল হচ্ছে সেম এনার্জি লেভেলে থাকে তখন সেটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় ডিজেনারেট সিচুয়েশন বা ডিজেনারেট অবস্থা। ওকে, মানে এই যে অরবিটালগুলা ওদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটালস। ডিজেনারেট অরবিটালস, ডিজেনারেট অরবিটালস মানে তাদের এনার্জি সেম, তাদের এনার্জি হচ্ছে সেম। ওকে, এখন কথা হচ্ছে আসলে এখানে ওরা ডিজেনারেট অবস্থায় নাই কেন? ওরা প্রথমে ডিজেনারেট অবস্থায় ছিল, যখন এই অবস্থায় ছিল এটা ছিল একটা ডিজেনারেট অবস্থা, কারণ তখন পাঁচটা অরবিটালে একটা একটা ইলেকট্রন ছিল, আমার টোটাল এনার্জিটা মানে সবার এনার্জি সেম, মানে এই অরবিটালের যে এনার্জি সেটা আবার এই অরবিটালের এনার্জি সেটা সবই সেম সেম, তো এইগুলো হচ্ছে ডিজেনারেট। বাট এই জায়গায় এটা কিন্তু এখন আর ডিজেনারেট নাই, এখানে আমি একটু মডিফাই করি, এটা অ্যাকচুয়ালি ভুল বলছি, এটা ফিল আপ হবে। তো এইগুলো হচ্ছে ডিজেনারেট অরবিটাল, মানে তাদের সবার এনার্জি সেম। বাট এই অবস্থায় এটা কিন্তু আর ডিজেনারেট অবস্থায় নাই। ডিজেনারেট অবস্থায় নাই বলতে প্রত্যেকটা অরবিটাল এখন আর সেম এনার্জি কন্টেইন করে না। ওকে, তো এই অবস্থাটাকে বলা হয় নন ডিজেনারেট অরবিটালস। তো এইটাকে আমরা বলি হচ্ছে ডিজেনারেট অরবিটাল, এইগুলা এনার্জি সেম। আর যখন এনার্জিটা ডিফারেন্ট হয়, এখানে এই সিচুয়েশনটা আর কি, তখন এটাকে আমরা বলি নন ডিজেনারেট সিচুয়েশন। অ্যান্ড তখন ওরা অ্যাকচুয়ালি তুমিই বুঝতেছো ওরা কিন্তু তখন আর সেম লেভেলে থাকবে না, মানে ওদেরকে অ্যাকচুয়ালি এভাবে না এঁকে একটু ডিফারেন্ট ওয়েতে আঁকা উচিত। সেটা হচ্ছে যে এই যে তিনটা ইলেকট্রন আছে তাদের এনার্জি হচ্ছে লোয়ার, মানে এই প্রথম তিনটা ওরা হচ্ছে কম এনার্জি, কারণ ওরা মানে ওদের এনার্জি কম, কারণ আমরা জানি ইলেকট্রন সবসময় কম এনার্জির অরবিটালে আগে ঢুকে, কম এনার্জির অরবিট বলো বা অরবিটাল বলো, সব ক্ষেত্রেই ও হচ্ছে আগে লোয়ার এনার্জির জায়গাগুলো ফিল আপ করে। সো এই কয়টা হচ্ছে একটু লোয়ার এনার্জিতে আছে, আর বাকি যে দুইটা আছে এই দুইটা হচ্ছে একটা আপার এনার্জিতে আছে। ইনফ্যাক্ট ডি অরবিটাল সবসময় এভাবেই ডিভাইডেড হয়, মানে নিচে তিনটা আর উপরে দুইটা। ওকে, সো আমাদের যে একটা এরকম একটা অরবিটাল ছিল যেটা কিনা প্রথমে ডিজেনারেট ছিল, সেটা নন ডিজেনারেট সিচুয়েশনে এরকম দুইটা স্টেজে ডিভাইডেড হয়ে গেছে। ওকে, সো আমরা এটা কি একটু পরের পেজে আবার ডিসকাস করি। সো যেটা বলছিলাম যে আমাদের ফার্স্ট অফ অল এই Cr3+ আয়নে এরকম একটা ডি অরবিটাল ছিল, অ্যান্ড Cr3+ আয়নে এখানে একটা ডি অরবিটাল ছিল এরকম যে এখানে প্রথমে সবগুলাই একটা একটা ইলেকট্রন ছিল, দেন দুইটা বের হয়ে গেছে, মানে টোটাল তিনটা বের হয়েছে, 4s থেকে একটা আর 3d থেকে একটা, দ্যাটস ওয়াই এই অবস্থা। তো এইটা থেকে আমরা জানি যে দুইটা নন ডিজেনারেট অবস্থা, মানে দুইটা নন ডিজেনারেট অরবিটালের সেট ক্রিয়েট হবে। তো একটা সেটের এনার্জি কম, সেটা আমি এই কালার দিয়ে আঁকলাম, আর সেটাকে আমি নিচে আঁকবো, যার এনার্জি কম সেটা আমি নিচে আঁকবো এভাবে। তো এইগুলোর ভিতরে একটা করে ইলেকট্রন আছে, ওদের এনার্জি কম। এরা হচ্ছে 3D_XY অরবিটাল, 3D_YZ অরবিটাল আর 3D_ZX অরবিটাল, আর ওদেরকে বলা হয় T2G সেট। ওকে, ওদেরকে বলা হয় T2G, মানে এই তিনটা অরবিটালের সেটটার নাম হচ্ছে T2G। আর উপরের তিনটার এনার্জি হচ্ছে কম, সো উপরের দুইটার এনার্জি হচ্ছে বেশি। সো উপরে এই দুইটা অরবিটালকে আঁকবো, এই দুইটার মধ্যে কোনো ইলেকট্রন নাই, আর এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি 3D_X² - Y² আর 3D_Z²। ওকে, আর এই দুইটার যেহেতু কোনো ইলেকট্রন নাই আর হচ্ছে এই দুটার এনার্জি বেশি, সো এই দুটাকে আমরা উপরে লিখছি, ভিতরে কোনো ইলেকট্রন আঁকি নাই, আর এই দুইটার সেটকে বলা হয় ইজি সেট, মানে
3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ইজি সেট, মানে এই দুইটা মিলে হচ্ছে ইজির সেটটা, আর এই তিনটা মিলে হচ্ছে তোমার টি টু জি সেট। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে একটা হায়ার এনার্জি অরবিটাল সেট, এটা হচ্ছে হায়ার এনার্জিতে আছে, আর এটা হচ্ছে লোয়ার এনার্জিতে আছে। সো ইনফ্যাক্ট এটা সবসময়ই হয়, আমরা যখনই একটা ট্রানজিশন এলিমেন্টের সাথে কোনো একটা ইসের কম্পাউন্ড ফর্মেশনে যাই, দেখা যায় ও দুইটা সেটে এভাবে ডিভাইডেড হয়ে যায়, উপরেরটা থেকে হায়ার এনার্জি, নিচেরটা থেকে লোয়ার এনার্জি। সো এখানে একটা এনার্জির গ্যাপ ক্রিয়েট হয়, সেই এনার্জির গ্যাপটাকে আমরা ডেল ই দিয়ে এক্সপ্রেস করি। ওকে, তো এখন তো ধরো এখন ওরা হচ্ছে এই ক্রোমিয়াম হচ্ছে এইভাবে একটা ক্রোমিয়াম সালফেট কম্পাউন্ড ফর্ম করছে। তো এই কম্পাউন্ডটা একটা কালারফুল কম্পাউন্ড হবে। কেন? বিকজ এখানে এই যে এনার্জির গ্যাপটা ক্রিয়েট হয়েছে, তো ধরো আমরা যে কোনো একটা কম্পাউন্ডকে কালারফুল দেখি, সেটার রিজনটা কি? যেমন ধরো আমি এখানে একটা বক্স আঁকলাম, এই বক্সটা টোটালি হচ্ছে হোয়াইট। ওকে, সো এটাকে কেন তুমি হোয়াইট দেখতেছো? কারণ এইটার উপরে বাইরে থেকে লাইট পড়তেছে, অ্যান্ড সেই লাইটটা তোমার মানে এই যে কোনো একটা অবজেক্ট, একটা হোয়াইট অবজেক্ট, ধরো একটা হোয়াইট বোর্ড, সেটাকে তুমি কেন হোয়াইট দেখো? কারণ এটার উপর বাইরে থেকে লাইট পড়তেছে হচ্ছে হোয়াইট কালারের লাইট। অ্যাকচুয়ালি লাইট হচ্ছে হোয়াইট কালার, মানে লাইট হচ্ছে 7টা কালারের একটা কম্বিনেশন, ভিপ গিয়র। ওকে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তো এই 7টা কালারকে কম্বাইন করলে অ্যাকচুয়ালি হোয়াইট কালার পাওয়া যায়। তা যখন একটা অবজেক্টের উপর লাইট পড়ে, তো তখন দেখা যায় ওই অবজেক্টটা কিছু কালারের লাইট অ্যাবজর্ব করে ফেলে, মানে এটার একটা পোর্শন হচ্ছে অ্যাবজর্বড হয়, আর বাকি পোর্শনটা ও রিফ্লেক্ট করে, সো এইখানে দেখো আমাদের এই অ্যাবজর্বড আর রিফ্লেক্টের মধ্যে অ্যাকচুয়ালি যেই কালারগুলো অ্যাবজর্বড হয় সেইগুলো তুমি দেখবা না, যেই কালারগুলো রিফ্লেক্টেড হবে সেইটা তুমি দেখবা। ওকে, আর যেমন এই যে এই ব্ল্যাক বোর্ডটা, এটাকে তুমি ব্ল্যাক কেন দেখতেছো? কারণ এটার উপর বাইরে থেকে লাইট পড়তেছে, সবগুলো কালার ও অ্যাবজর্ব করে ফেলতেছে, সো ওইখান থেকে অ্যাকচুয়ালি কিছুই রিফ্লেক্ট হচ্ছে না। সো যেই অবজেক্টটা পুরা মানে একটা লাইট পড়লে, হোয়াইট কালারের একটা লাইট পড়লে সবাইকেই অ্যাবজর্ব করে ফেলে, সেটা আমরা ব্ল্যাক দেখি। আর যেই অবজেক্টটা সবগুলো লাইটকেই রিফ্লেক্ট করে দেয়, সেটাকে আমরা হোয়াইট দেখি। আর অন্যান্য কালারের অবজেক্ট, লাইক ধরো ইয়েলো কালারের একটা অবজেক্ট, সেটাকে আমরা ইয়েলো কেন দেখি? কারণ এইটার উপর যখন হোয়াইট কালারের লাইট পড়তেছে, মানে এই 7টা কালার একসাথে পড়তেছে, তখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, ও এই ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, রেড সবগুলো কালারকে অ্যাবজর্ব করতেছে, খালি অ্যাবজর্ব করতেছে না এই ইয়েলোকে। সো ওই ইয়েলোটাই রিফ্লেক্টেড হয়ে তোমার চোখে আসতেছে। সো এইভাবে আমরা যে কোনো একটা অবজেক্টের কালার দেখি। ওকে, সো আমরা কালার দেখি হচ্ছে যে কয়টা কালার অ্যাবজর্ব হয় সেইটার কমপ্লিমেন্টারি কালার, মানে বাকিটুক রিফ্লেকশন ভার্সনটা আমরা দেখি। তো এই কম্পাউন্ডটা কোন কালারের হবে সেটা ডিপেন্ড করে এই যে দুইটা অরবিটাল সেট ক্রিয়েট হইলো, মানে দুইটার মধ্যে এনার্জির একটা গ্যাপ ক্রিয়েট হইলো, সেই গ্যাপটা হচ্ছে ডেল ই। তো এইটা বোঝায় যে যখন এইখানে একটা লাইট এটার উপর পড়বে, এই কম্পাউন্ডের উপর একটা লাইট পড়বে, একটা হোয়াইট কালারের লাইট, এটা হোয়াইট দিয়ে আঁকা উচিত, একটা হোয়াইট কালারের লাইট এখানে পড়বে, তখন যেটা হবে ওই লাইটের একটা পোর্শন অ্যাবজর্বড হয়ে যাবে এই যে এনার্জি গ্যাপটা আছে সেটার জন্য, মানে এই লাইটটা এই ইলেকট্রনগুলোর উপরে পড়বে, অ্যান্ড এই ইলেকট্রনগুলো ট্রাই করবে জাম্প করে উপরের এনার্জি সেটে ওঠার। সো অ্যাকচুয়ালি ওরা ঠিক ততটুক এনার্জি অ্যাবজর্ব করবে যতটুক এনার্জির গ্যাপ এখানে আছে। সো ওরা তাহলে অ্যাবজর্ব করবে হচ্ছে এই ডেল ই অ্যামাউন্ট, তাহলে রিফ্লেক্ট করবে কত? বাকিটুক। সো যেই কালারটা এখান থেকে যতটুক এনার্জি রিফ্লেক্ট হবে সেটার যে করেসপন্ডিং ওয়েভলেংথ সেটাই আমরা চোখে দেখতে পাবো। ইনফ্যাক্ট আমরা জানি যে 480 থেকে 780 ন্যানোমিটার রেঞ্জের, মানে এত ওয়েভলেংথের রেঞ্জের যে লাইটগুলো আছে সেইগুলোই হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই। ওকে, সো এখানে এই যে ডেল ই যেটা আছে, সেই ডেল ইর একটা করেসপন্ডিং ল্যামডা আছে, অবভিয়াসলি আমরা জানি ডেল ই সমান hc/λ। সো এইখানে যে এনার্জিটা আছে সেটার জন্য একটা করেসপন্ডিং ল্যামডা আছে, আর একটা ল্যামডা মানে হচ্ছে সেটার একটা কালার আছে, আর সেই কালারটা হচ্ছে এখানে অ্যাবজর্বড হয় আর বাকি কালারগুলো রিফ্লেক্টেড হয়। আমরা কম্পাউন্ডটাকে ওই কালারটাই দেখি। ওকে, তো ধরো এইখানে এই যে ল্যামডাটা, সেই ল্যামডাটা হচ্ছে রেডের ওয়েভলেংথের সমান।
সো দেখা যাবে এখান থেকে শুধু রেড কালারটা অ্যাবজর্বড হচ্ছে, আর বাকি এই যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এইগুলা মিক্স আপ করলে যেই কালারটা পাওয়া যাবে সেই কালারটা আমরা খালি চোখে দেখব। ওকে, এটা অ্যাকচুয়ালি তোমার একটা মিক্সড আপ কালার হবে আর কি। সো আই হোপ বুঝতে পারছি যে কেন কালার ফর্মেশনটা হয়। কালার ফর্মেশনটা হয় হচ্ছে ডিজেনারেট অবস্থা থেকে এরকম দুইটা নন ডিজেনারেট অরবিটাল সেট ক্রিয়েট হয়, এগুলো হচ্ছে নন ডিজেনারেট, মানে তাদের এনার্জি আর সেম নেই। সো এই যখন এনার্জি লেভেলটা সেম হয় না তখন তার এই কম্পাউন্ডের উপর যখন কোনো একটা লাইট পড়ে সেই লাইটটার কিছু অংশ অ্যাবজর্বড হয়ে যায় এই এনার্জি গ্যাপটা ইয়া করে, মানে এই এনার্জি গ্যাপটা ক্রস করে ইলেকট্রনগুলো উপরে জাম্প করার জন্য, আর বাকি এনার্জিটুক এইখান থেকে রিফ্লেক্টেড হয়। সো সেইটাই হচ্ছে আমরা খালি চোখে দেখি। সো এই হচ্ছে তোমার কালার ফর্মেশনের রিজন। এটাকে বলা হয় সিএফটি থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। কালার ফর্মেশনে আরও রিজন আছে, বাট আমরা শুধু এখানে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা নিয়েই কাজ করব। সো পরীক্ষায় যদি আসে তুমি এই জিনিসটাই দেখাবা, যে তোমাকে বললো ওয়াই ক্রোমিয়াম সালফেট ইজ আ কালারফুল কম্পাউন্ড, তুমি বলবা ক্রোমিয়াম সালফেটের ক্রোমিয়াম হচ্ছে Cr3+, Cr3+-এর ডি অরবিটাল এরকম, এটা একটা ডিজেনারেট অবস্থা থেকে একটা দুইটা নন ডিজেনারেট অরবিটাল সেট ক্রিয়েট করে। নিচেরটা হচ্ছে 3DXY, 3DYZ, 3DZX, যেটাকে আমি T2G সেট বলবো, আর উপরেরটা হচ্ছে ইজি সেট, আর ওইখানে হচ্ছে 3DX² - Y², 3DZ²। অ্যান্ড দেন এই দুইটার মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে। তো যখন এটার উপর একটা হোয়াইট লাইট পড়ে তখন ওই লাইটের একটা পার্টিকুলার পোর্শন এই এই অ্যামাউন্ট অফ এনার্জিটা, এই যে গ্যাপটা, এই অ্যামাউন্ট অফ এনার্জিটা অ্যাবজর্পশনে ইউজ হয়ে যায়, বাকিটুক ওইখান থেকে রিফ্লেক্টেড হয়, বা বাকিটুক এনার্জি অ্যাবজর্বড হয় না, ওইটা চলে আসে, সেইটা আমরা খালি চোখে দেখি। ওকে, সো এই হচ্ছে কালার ফর্মেশনের রিজন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, যে বক্স দুটো খালি থাকবে সেগুলোকে আবার আলাদা করে ফেলবো, এই জিনিসটাই তো হচ্ছে যে নন ডিজেনারেটেড। না, সবসময় আমরা 3DX² - Y² আর 3DZ² কে আলাদা করব। ওকে, অ্যাকচুয়ালি দেখা যায় যে 3DXY, 3DYZ, 3DZX যদিও তারপর এইগুলো সবগুলোই একই এনার্জির, বাট যখন ও একটা বন্ড ফর্মেশনে যায় তখন এই দুইটার এনার্জিটা, এটা ফাঁকা থাকুক আর ভরা থাকুক, এই দুইটার এনার্জিটা একটু বেশি হয়। ওকে, যদি এই দুইটাতে ইলেকট্রন থাকতো, ধরো আরেকটা এক্সাম্পল দেখি, আয়রন Fe3+, ওকে, Fe3+ একটা দেখি। সো ধরো Fe2SO4 3, এটা দেখতে ব্রাউন কালার। সো এটা কেন ব্রাউন কালার, এটার রিজনটা, সো এটার রিজন হচ্ছে যে এইখানে Fe3+ আয়ন থাকে, Fe3+-এর লাস্টে হচ্ছে 3D5 অবস্থা, রাইট? সো এটার ডি অরবিটালটা হচ্ছে এরকম, সো এখন ও হচ্ছে একটা অ্যাটমে ছিল, বাট যখন ও একটা বন্ড ফর্ম করবে ও কিন্তু একটা মলিকিউলে চলে আসবে, অ্যান্ড মলিকিউলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মলিকুলার অরবিটাল হিসেবে ওরা ট্রিটেড হবে, ঠিক আছে? সো মলিকিউলের ক্ষেত্রে হচ্ছে মলিকুলার অরবিট হিসেবে এগুলো ট্রিটেড হয়, অ্যান্ড ওইখানে অ্যাকচুয়ালি এই 3DXY, 3DYZ, 3DZX থেকে এই দুইটার এনার্জি একটু বেশি। ওকে, সো এইটাই অ্যাকচুয়ালি যখন ও বন্ড ফর্মেশনে যাবে ও দুইটা স্টেজে ডিভাইডেড হয়ে যাবে, উপরের দুইটা হচ্ছে হায়ার এনার্জির, নিচের তিনটা হচ্ছে লোয়ার এনার্জি। যদিও এখানে সবার মধ্যে একটা করে ইলেকট্রন আছে, উপরেরটাকে আমরা বলবো ইজি সেট আর নিচেরটাকে আমি বলবো T2G সেট। আর এখানে এই দুইটাই হচ্ছে 3DX² - Y², আর এইটা হচ্ছে 3DZ², আর এখানে এগুলো 3DXY, 3DYZ, 3DZX। অ্যান্ড এই দুইটার মধ্যে একটা এনার্জির গ্যাপ ক্রিয়েট হচ্ছে, সেই গ্যাপটাই হচ্ছে ΔE। এখানে যদিও সবাই ইলেকট্রন দিয়ে ফুলফিল্ড, বাট ওই যে বললাম এগুলো তখন বন্ডে আসার পর এগুলো অ্যাকচুয়ালি অ্যাটমিক অরবিটাল না, ইনডিড এগুলো হচ্ছে মলিকুলার অরবিট হিসেবে কাজ করে। অ্যান্ড মলিকুলার অরবিট হিসেবে কাজ করলে দেখা যায় তখন এইটার আর এইটার এনার্জিটা এই তিনটার এনার্জি থেকে বেশি হয়। সো তখন তারা দুইটা আলাদা লেভেলে চলে যায়। আর এই যে এনার্জির গ্যাপটা, তুমি যখন একটা লাইটকে ইনসিডেন্ট করবা, হোয়াইট কালারের লাইট, যখন এখানে একটা হোয়াইট কালার লাইটকে ইনসিডেন্ট করবা তখন দেখা যাবে এইখানে এই যে এটার কালার ব্রাউন কেন, এটার কালার ব্রাউন হচ্ছে
এই ব্রাউন কালার বাদে যত লাইট আছে সবগুলো এখানে অ্যাবজর্বড হয়, শুধু ব্রাউন কালারের লাইটটা অ্যাবজর্বড হয় না। সো সেইটা আমরা খালি চোখে দেখি। ওকে, মানে এখানে ডেল ইর অ্যামাউন্টটা ওই রকমই যে ব্রাউন কালারের ওয়েভলেংথটা বাদ দিয়ে বাকি যতটুকু এনার্জি থাকে সেইটা এখানে অ্যাবজর্বড হয়। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে দুইটা সেটে ডিভাইডেড হওয়ার রিজন। আর এইটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। এখানে স্প্লিট হওয়ার আগে এটা ডিজেনারেট অবস্থায় ছিল, স্প্লিট হওয়ার আগে। বাট আগের কেসটাতে আবার একটু ডিফারেন্স ছিল, ওখানে এইটাও ডিজেনারেট অবস্থায় ছিল, ওইটাকেই জাস্ট আমি একটু আলাদা করে এঁকে দেখাইছি। মানে এটা ওই বন্ড ফর্মেশনের আগেও, মানে Cr3+ যখন হয়েছে তখনই এটা নন ডিজেনারেট হয়ে গেছে। সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি নন ডিজেনারেট, বাট ওইটাকে আমি এরপর ওই বোঝার সুবিধার্থে আমি দুইটা আলাদা আলাদা লেভেল আঁকছি। বাট এইখানে যেটা হয়েছে, এটা Fe3+ অবস্থায় ডিজেনারেট ছিল, বাট পরে যখন বন্ড ফর্ম করতে গেছে ওইখানে ওরা মলিকুলার অরবিট হিসেবে ট্রিটেড হয়েছে। অ্যান্ড ওইখানে এই দুইটা অরবিটাল এনার্জি এই তিনটা অরবিটাল এনার্জি থেকে বেশি, অরবিটালের এনার্জি থেকে বেশি, মলিকুলার অরবিটাল, সরি। ওকে, আচ্ছা, হ্যাঁ বলো। Cr3+-এর কালারটা হচ্ছে পার্পল। Cr3+-এর কালার হচ্ছে পার্পল। ওকে, সো এরপর আমরা দেখব, আমাদের হচ্ছে কালার ফরমেশনের রিজনটা বুঝলাম। এবার আমরা দেখব হচ্ছে তোমার এই ট্রানজিশন এলিমেন্টগুলা বা অ্যাকচুয়ালি ডি অরবিটালের ডি ব্লকের যে এলিমেন্টগুলো আছে তাদের আরেকটা স্পেশাল টাইপ অফ প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে তারা ক্যাটালিস্ট হিসেবে খুব ভালো কাজ করে। সো এটার একটা এক্সাম্পল যদি দিই, পরের পেজে যাই, ওদের ক্যাটালিটিক প্রপার্টিস, এটা আমরা চ্যাপ্টার 4-এ পড়বো অ্যাকচুয়ালি। এখানে আমরা ব্রিফলি জাস্ট একটু টাচ করে যাবো, এটা ফার্স্ট পেপার চ্যাপ্টার 4। আচ্ছা, ক্যাটালিটিক প্রপার্টিসের মধ্যে একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে যে নাইট্রোজেনের একটা মলিকিউল, নাইট্রোজেন মলিকিউল হচ্ছে এরকম 3টা বন্ড থাকে তাদের মধ্যে। সো এই বন্ডটা অনেক স্মল হয়, এই বন্ডটা অনেক স্মল, আর এর জন্য এই বন্ডটা অনেক স্ট্রং, মানে ওরা খুব কম্প্যাক্ট অবস্থায় থাকে। অ্যান্ড এই বন্ডটা ভাঙা খুবই টাফ। ওকে, এটা ভাঙার জন্য তোমার অলমোস্ট 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেস করতে হবে। ওকে, সো এই যে বন্ড ভাঙার জন্য আমার হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগতেছে। অ্যাকচুয়ালি দেখা যায় এই অ্যামাউন্ট অফ এনার্জিটা ইন্ডাস্ট্রিয়ালি অতটা ফিজিবল আইডিয়া না। প্লাস এটা হয় মানে এইভাবে বন্ড ভাঙা, এই যে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ভাঙা একটা ন্যাচারাল প্রসেসই আছে, সেটা হচ্ছে এয়ারের ভিতরে যে নাইট্রোজেনগুলো আছে, আমরা জানি এয়ারের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হচ্ছে নাইট্রোজেন। সো এইগুলা তোমার এই বন্ডগুলো ভাঙে তখন যখন ধরো বজ্রপাত হয়, যখন বৃষ্টি হয় বা থান্ডারস্টর্ম ক্রিয়েট হয়, তখন দেখা যায় যে এখানে লাইটনিংয়ের সময়, বিভিন্ন লাইটনিংয়ের সময় হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার ক্রিয়েট হয়। আর সেই লাইটনিংয়ের জন্য ওই টেম্পারেচার রেজ হওয়ার জন্য এই নাইট্রোজেনগুলো বন্ডগুলো ভেঙে ফেলতে পারে। নাইট্রোজেনের মধ্যে যে 3টা বন্ড সেগুলো ভেঙে যেতে পারে। সেই বন্ডগুলো আবার, সেই নাইট্রোজেনগুলো আবার তোমার বিভিন্ন টাইপের প্ল্যান্ট আছে যারা নাইট্রোজেন ডিরেক্টলি অ্যাবজর্ব করে, ওরা অ্যাবজর্ব করে। ওকে, ওইটাকে বলে নাইট্রোজেন ফিক্সেশন। হয়তো এনভায়রনমেন্ট কেমিস্ট্রি চ্যাপ্টারে ওইটা দেখছো যারা পড়ছো আর কি। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনকে ভাঙার জন্য আমার হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া দরকার। বাট এইটাকে কমানো সম্ভব তুমি যদি এখানে আয়রন ক্যাটালিস্ট ইউজ করো। ওকে, তারপর আমরা দেখছি অর্গানিক কেমিস্ট্রিতে এরকম একটা রিয়াকশন ছিল যে CH2 ডাবল বন্ড CH2, সেটার সাথে হাইড্রোজেন অ্যাড করি, অ্যান্ড এখানে আমরা ক্যাটালিস্ট দিতাম নিকেল, আর এখানে টেম্পারেচার দিতাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখা যেত এখান থেকে ইথেন প্রডিউস হতো। ওকে, সো এই যে কেন ট্রানজিশন এলিমেন্টগুলোকে আমি ক্যাটালিস্ট হিসেবে ইউজ করি, এটার রিজন হচ্ছে, এটার একমাত্র রিজন হচ্ছে যে ট্রানজিশন এলিমেন্টগুলায় ডি অরবিটালটা কীভাবে থাকে, ফাঁকা অবস্থায়, মানে পার্শিয়ালি ফিল্ড অবস্থায় থাকে। এরকম আমরা জানি যে এখানে পুরোপুরি ফিল্ড আপ অবস্থায় থাকে না, হয়তো সবগুলোই একটা একটা ইলেকট্রন থাকে, স্টিল আরেকটা ইলেকট্রনকে নেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে, অথবা হয়তো দুইটা একদম টোটালি ফাঁকা থাকে, অথবা এরকমভাবে ফিল আপ থাকতে পারে যে
দুইটা, তারপর হচ্ছে এরকম, এভাবে থাকতে পারে, রাইট? সো এইসব কেসে দেখা যায় ওরা আরও ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে, মানে এই ডি অরবিটালগুলো আরও ইলেকট্রন চাইলে নিজের দিকে টানতে পারে বা নিতে পারে। এইটাই হচ্ছে রিজন যে এইখানে এই যে ট্রানজিশন এলিমেন্টগুলো আছে তাদের হচ্ছে দেখা যায় অনেক সময় ফাঁকা ডি অরবিটাল থাকে এরকম, মানে সে এখানে আরও ইলেকট্রনকে অ্যাড করতে পারবে। সো যখন এটাকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, এই যে এখানে বন্ডে যে ইলেকট্রনগুলো আছে, মানে এখানে এই যে নাইট্রোজেনের 3টা যে বন্ডে ইলেকট্রন আছে এগুলা খুবই টাইটলি নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে আছে, বাট এই যে ফাঁকা ডি অরবিটালগুলো আছে এইগুলোর জন্য ওরা এই অরবিটালগুলোর দিকে একটু অ্যাট্রাক্টেড অবস্থায় থাকবে। ওকে, সো তখন দেখা যাবে এই বন্ডগুলো উইক হয়ে যাবে আর কি, মানে এই ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য দেখা যাবে এই অরবিটালগুলোকে ফিল আপ করার জন্য এই ইলেকট্রনগুলা ওই ডি অরবিটালের ভিতরে চলে আসবে না, বাট ওইটার কাছে আসবে আর কি। তো তখন দেখা যায় এই বন্ডগুলো খুব উইক হয়ে যায়, মানে আগে নাইট্রোজেনের 2টা অ্যাটমের মধ্যে যেই পরিমাণ অ্যাট্রাকশন ছিল, যখন একটা ক্যাটালিস্ট সেখানে যাচ্ছে তখন যে কোনো একটা নাইট্রোজেনের ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টানতেছে। ওকে, সো এর জন্য দেখা যায় এই বন্ডটা উইক হয়ে যায়, তখন এটা খুব ইজিলি ব্রেক করা পসিবল। তো এই হচ্ছে রিজন কেন ট্রানজিশন এলিমেন্টগুলো আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতে পারি। পরীক্ষায় আসলে সিম্পলি এটাই যে ট্রানজিশন এলিমেন্টসগুলোর হচ্ছে ফাঁকা ডি অরবিটাল বা মানে এরা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড, কখনোই ফুল ফিল্ড না। সো এর জন্য দেখা যায় যে ওরা এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতে পারে, সো তখন এই বন্ডগুলো উইক হয়, আর বন্ডগুলো উইক হলে তখন এটা ব্রেক করা অনেক ইজি হয়। ওকে, সো এই হচ্ছে ওদের ক্যাটালিটিক প্রপার্টির রিজন যে কেন ওরা বেটার ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। এটা আমরা যখন চ্যাপ্টার 4 পড়ব তখন আরও বেটার ওয়েতে দেখব। ইনফ্যাক্ট অনেক রিয়াকশনই আছে যেগুলোতে আয়রন খুবই ভালো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। অর্গানিক কেমিস্ট্রিতে দেখবা আরও এক ধরনের ক্যাটালিস্ট আছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, খুবই পপুলার। এই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডও এখানেও এই যে ভ্যানাডিয়াম যেটা আছে সেটা হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট, এই কম্পাউন্ডটাও এই সেম রিজনের জন্য তোমার এই ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। ওকে, আর আয়রনটা আমাদের কোথায় লাগে, এইটার একটা কমন এক্সাম্পল হচ্ছে আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিয়াকশন করে এখানে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করতে পারি। সো এখন এই নাইট্রোজেনের বন্ড ভাঙার জন্য যদি আমার 3000 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা লাগে সেটা আমার জন্য খুবই মানে কস্টলি অপারেশন, তাই না? সো এইখানে এর জন্য দেখবা এই রিয়াকশনটার উপরে আয়রন লেখা থাকে, যে এখানে ক্যাটালিস্ট হিসেবে আমি আয়রন ইউজ করব, তাহলে যেটা হবে এই বন্ড ব্রেকটা অনেক ইজিলি হবে। ওকে, আবার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, এই পেন্টাঅক্সাইড এটাও হয়তো দেখছো 9-10-এ ছিল লাস্টের দিকের চ্যাপ্টারে, যে সালফার ডাইঅক্সাইড থেকে আমরা যখন সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করতে চাই তখন এই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড খুবই ভালো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, সো এগুলো চ্যাপ্টার 4-এ গিয়ে আমরা আবার দেখবো। এখানে এই ক্যাটালিস্টের অ্যাকচুয়ালি অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তোমার পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট, তারপর আরও কয়েকটা টাইপের ক্যাটালিস্ট আছে, অটো ক্যাটালিটিক কিছু কম্পাউন্ড আছে, এগুলো আমরা পরে অন্য চ্যাপ্টারে দেখবো। বাট এই চ্যাপ্টার আমাদের জাস্ট বুঝতে হবে যে কেন এটা হয়। এটা রিজন হচ্ছে যে এখানে ডি অরবিটালটা ফাঁকা থাকে। ওকে, তো এবার আমাদের তাহলে ডি অরবিটাল, ডি ব্লক রিলেটেড যা যা ছিল সেগুলো শেষ। আমাদের ডি ব্লকের ক্ষেত্রে কিন্তু গ্রুপ কেমিস্ট্রি দরকার নেই, মানে আমরা যেমন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 থেকে 18 সবগুলো দেখছি, ওইভাবে অ্যাকচুয়ালি ডি ব্লকের জন্য দরকার নেই। ডি ব্লকে শুধু আমাদের ট্রানজিশন এলিমেন্টগুলো বুঝতে হবে, বাকিগুলো আমাদের লাগবে না। আর এখানে আমাদের যে গ্রুপ 2 থেকে 12-এর আমি সব পড়বো, ওইটা তোমাদের সিলেবাসেও নাই, সো এটা আমাদের পড়তে হবে না। ওকে, সো এবার আমরা যাব পিরিয়ডিক প্রপার্টিসে। পিরিয়ডিক প্রপার্টিস বা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। periodic properties of elements। আচ্ছা, periodic properties of elements হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টারি, তুমি একটু চিন্তা করো যে প্রত্যেকটা এলিমেন্টারি এমন কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে কিছুক্ষণ পরপর রিপিট হয়। যেমন একটা কমন প্রপার্টি হচ্ছে অ্যাটমের সাইজ। আমরা 9-10-এও এটা হয়তো দেখছি যে একটা পিরিয়ডে আমি যত বাম থেকে ডানে যাই অ্যাটমের সাইজগুলো আস্তে আস্তে কমে, আবার
একটু পর আবার ওই অ্যাটমের সাইজটা আবার বেড়ে যায়, অ্যান্ড এরপর অ্যাটমের সাইজ আবার বাম থেকে ডানে কমে। এরপর আবার যখন আরেকটা গ্রুপ নিচে নামবো আবার অ্যাটমের সাইজটা বাড়ে, এরপর যত বাম থেকে ডানে যায় সেটা কমতে থাকে। সো এইগুলাকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি, মানে যেটা পিরিয়ড টু পিরিয়ড চেঞ্জ হয়। ওকে, পিরিয়ডিক প্রপার্টি হচ্ছে এমন কিছু প্রপার্টি যেগুলো পিরিয়ড টু পিরিয়ড চেঞ্জ হয়। আর আমরা ফিজিক্সেও পিরিয়ডিক মোশন পড়ছি। পিরিয়ডিক মোশন হচ্ছে যেই মোশনটা একটু পর পর রিপিট হয়। সো পিরিয়ডিক প্রপার্টিগুলো ওরকম, যেই প্রপার্টিগুলো এই পিরিয়ড পর পর, মানে এই কেমিক্যাল যে এলিমেন্টগুলো আছে সেইখানে যে আমাদের পিরিয়ডগুলো আছে এই পিরিয়ডিক টেবিলে, সেইখানে পিরিয়ড টু পিরিয়ড এগুলা চেঞ্জ হতে থাকে। সো আমরা এখন এইখানে এই পিরিয়ডিক প্রপার্টিগুলো নিয়েই ডিসকাস করব। সো অনেক ধরনের পিরিয়ডিক প্রপার্টি হয়। একটা হচ্ছে অ্যাটমের সাইজ। ওকে, এখন সাইজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক ধরনের সাইজ আছে। একটা হচ্ছে অ্যাটমের নিজের সাইজ, এটাকে মানে কয়েকটা টাইপের সাইজ আছে, আমরা সেগুলোকে লিখি। একটা হচ্ছে অ্যাটমিক সাইজ, যেটা আমাদের মেইন পড়ার বিষয়। আরেকটা হচ্ছে আয়নিক রেডি আর কি। আর এরপর হচ্ছে কোভ্যালেন্ট রেডি। আর হচ্ছে মেটালিক রেডি। রেডিয়াসের প্লুরাল হচ্ছে রেডি। সো অ্যাকচুয়ালি আমরা পিরিয়ডিক প্রপার্টির মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমিক সাইজটা। ওকে, বা অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস, তুমি যেটাই বলো না কেন, এটা হচ্ছে অ্যাটমিক সাইজ অর অ্যাটমিক রেডিয়াস। আচ্ছা, সো এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। আর এরপর আসে হচ্ছে এরপরে সবচেয়ে কমন যে পিরিয়ডিক প্রপার্টিটা, এটা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব। আয়নাইজেশন পটেনশিয়াল না বলে এনার্জিও বলা যায়, আর আয়নীকরণ বিভব না বলে আয়নীকরণ শক্তিও বলা যায়। ওকে, এটা তোমার উপর, এখানে এটা লিখে রাখি। আচ্ছা, এরপরে আরেকটা খুব কমন পিরিয়ডিক প্রপার্টি হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়ালের পর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। ওকে, এরপর আরেকটা কমন প্রপার্টি হচ্ছে, আচ্ছা এখানে সাইজের ইয়েগুলো এক কাজ করি, এগুলো একটু সাইডে লিখি, কারণ এইগুলো আমরা এখন পড়বো না, এগুলো অন্যান্য কিছু সাইজ ইন্ডিকেট করে, এগুলো পিরিয়ডিক প্রপার্টির মতোই, বাট ওইগুলো অ্যাকচুয়ালি আলাদা করে ডিসকাস করব। আচ্ছা, তো এখানে আমরা তাহলে দেখলাম আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আর এরপর হচ্ছে থার্ডটা, কাজ করি এটাকে একটু করে উঠি। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটাও আমরা 9-10-এ কিছুটা আইডিয়া ছিল যে তোমার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি যেরকম আছে ইলেকট্রোপজিটিভিটিও আছে। সো এখানে ইলেকট্রোপজিটিভিটিও একটা পিরিয়ডিক প্রপার্টি। বা ওইটা বাংলা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা। ওকে, সো এই কয়টা ছিল খুবই কমন কিছু পিরিয়ডিক প্রপার্টি। আরও পিরিয়ডিক প্রপার্টি আছে, যেমন অক্সিডেশন নাম্বার, এটাও একটা পিরিয়ডিক প্রপার্টি। এখানে আমরা সবগুলাই মোটামুটি লিখব। এটা হচ্ছে মেটালিক, তারপর হচ্ছে মেটালিক প্রপার্টি, তারপর হচ্ছে
অক্সিডেশন নাম্বার বা ভ্যালেন্সি ইটসেট্রা, এই পাশে লিখি ভ্যালেন্সি, এটা লিখলেই অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বারটাও বোঝায়। সো ভ্যালেন্সি, আর এরপর হচ্ছে তোমার অক্সাইডের প্রপার্টি, অক্সাইডস অ্যাসিডিটি অর বেসিসিটি, অ্যাসিডিটি অর অ্যালকালিনিটি, এগুলোও পিরিয়ডিক প্রপার্টির মধ্যে পড়ে। আর আরেকটা পিরিয়ডিক প্রপার্টি আছে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। ওকে, সো আবার আমরা কন্টিনিউ করি। তো এখন এইখানে এই যে লাস্টের দিকে যে মানে এই পিরিয়ডিক প্রপার্টিগুলো লিখলাম, এই দুইটা এইখানে এই যে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট যেটা আছে, এটার পাশে একটু ব্র্যাকেটে ছোট করে লিখে রাখো, এটা হচ্ছে হাইলি ইরেগুলার। মানে এটা আসলে পিরিয়ডিক প্রপার্টির মধ্যে ওরকম পড়ে না, যদিও একটু আইডিয়া পাওয়া যায় কার মেল্টিং পয়েন্ট বেশি হবে কার কম হবে, বাট এটা খুবই ইরেগুলার। মানে দেখা যায় তুমি কোনো কমন পাবা না, মানে প্যাটার্ন পাবা না, হয়তো হালকা পাতলা প্যাটার্ন পাবা, বাট দেখবা অনেক এক্সেপশন দিয়ে এটা ভরা। আচ্ছা, তো এবার আমরা চলে আসি এই পিরিয়ডিক প্রপার্টিগুলো আমরা ফার্স্টে প্রত্যেক মানে সবগুলো ডিটেলসে পড়বো। এরপর আমরা একটা টেবিল বানাবো, একটা জেনারেল টেবিল বানাবো, যেটা দিয়ে আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো এমসিকিউর জন্য, বা কখনো কোশ্চেনে আসলে আমরা যাতে খুব ইজিলি আইডিয়া করে ফেলতে পারি। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমরা সাইজ বা অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াসের ব্যাপারটা দেখি। ওকে, সো প্রথম যে পিরিয়ডিক প্রপার্টিটা আমরা পড়বো এটা হচ্ছে অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকার। সো অ্যাটমিক সাইজটা আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই, আমরা এক কাজ করি, আমরা সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে একটা কম্প্যারিজন করি। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে পাশাপাশি থাকে একই পিরিয়ডে, তারা দুইজনই হচ্ছে পিরিয়ড 3-তে, দুজনই হচ্ছে পিরিয়ড 3 এর এলিমেন্ট, অ্যান্ড আমরা তাদের মধ্যে একটা কম্প্যারিজন করতে চাই। সো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার সাইজ বড় কারটা ছোট। সো আমরা ফার্স্টে সোডিয়ামের একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, Na11 which is 1s2 2s2 2p6 3s1। ওকে, আর ম্যাগনেসিয়ামেরটাও যদি দেখি এই পাশে, ম্যাগনেসিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2। সো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম দুইটার ক্ষেত্রেই তোমার টোটাল নাম্বার অফ অরবিটটা কিন্তু সেম। এই যে এটা হচ্ছে ধরো সোডিয়ামের নিউক্লিয়াস, দেন সোডিয়ামের হচ্ছে 3টা অরবিট আছে, সোডিয়ামের হচ্ছে 3টা অরবিট আছে এরকম। সেখানে প্রথমে হচ্ছে 2টা ইলেকট্রন প্রথম অরবিটে, তারপর হচ্ছে 8টা ইলেকট্রন, আর লাস্ট অরবিটে হচ্ছে 1টা ইলেকট্রন, লাস্টে হচ্ছে 1টা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম টাইপেরই, জাস্ট লাস্টে তার 2টা ইলেকট্রন থাকে। এখানে হচ্ছে 2টা ইলেকট্রন। ওকে, সো এখন দুইটারই নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে ডিফারেন্ট, বাট দুইটারই নাম্বার অফ অরবিট হচ্ছে সেম। এখন আমরা কিভাবে বুঝবো কার সাইজটা বড় কার সাইজটা ছোট? তো এখানে কয়েকটা ফ্যাক্টর রোল প্লে করে। একটা হচ্ছে তুমি আমরা কিন্তু অলরেডি বোর মডেল থেকে রেডিয়াস বের করা একটা ফর্মুলা পেয়ে গেছি, তাই না? আর ইজ ইকুয়াল টু m স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার mz e স্কোয়ার, এটা হয়তো তোমার মনে আছে। সো ওইটা ইউজ করে কিন্তু বের করা যায়, বাট এই ফর্মুলাগুলো এখন হচ্ছে ডেপ্রিকেটেড মানে হচ্ছে এই ফর্মুলা কেউ ইউজ করে না এখন আর, কারণ এই থিওরি অনেক আগে বাদ হয়ে গেছে। বোর মডেলের এই থিওরি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, এটার পরে আরও অ্যাডভান্সড থিওরি আসছে। সো এইগুলো অ্যাকচুয়ালি মানে এইভাবে করাটা অ্যাকচুয়ালি ঠিক না। ওকে, তারপর আমরা এই আইডিয়াগুলো কাজে লাগাই কিছু জিনিসপত্র বুঝবো, বাট কথা হচ্ছে এখানে অনেক ধরনের এক্সেপশনও থাকতে পারে, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এটাই একদম আলটিমেট ট্রুথ না, এটার পরেও আরও মডার্ন থিওরি আসছে। তো এখান থেকে হয়তো আমি কিছু আইডিয়া পাবো, বাট
অনেক জায়গাতেই হয়তো 100টার মধ্যে 10টা কেসই এটা ভুল অ্যান্সার দিতে পারে। আচ্ছা, সো এখন ওইখান থেকে রেডিয়াসের একটা আইডিয়া পাওয়া যায়, বাট আমরা এখানে একটু সিম্পলি চিন্তা করি যে দুইটাতেই হচ্ছে 3টা অরবিট। আমরা কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স সবাই মোটামুটি জানি যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে দুইটা চার্জের অ্যামাউন্টের প্রপোর্শনাল। সো এখানে যেহেতু দুইটারই রেডিয়াসটা ইনিশিয়ালি, ধরো প্রথমে দুইটারই রেডিয়াস সমান সমান, ওকে, বাট এরপর কি হচ্ছে দেখো, এইখানে টোটাল পজিটিভ চার্জ আছে 11টা, কারণ ওর প্রোটন নাম্বার 11। সো এই 11টা প্রোটন মিলে এই একটা ইলেকট্রনকে যে পরিমাণ স্ট্রেংথে টান দিতে পারবে, মানে এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা দেখো 11 ইন্টু 1 ইন্টু সাম কনস্ট্যান্ট, এরকম, তাই না, ইন্টু সাম কনস্ট্যান্ট। বাট এইখানে এই আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো, এখানে এখন 2টা ইলেকট্রন আছে, আউটার মোস্ট শেলে এখন 2টা ইলেকট্রন, আর এইখানে এখন 12টা ইলেকট্রন, সরি 12টা প্রোটন। সো এবার আমার পজিটিভ চার্জও বেড়ে গেছে, আবার এই আউটার মোস্টের 2টা নেগেটিভ চার্জও বেড়ে গেছে। আমরা তো জানি যে অ্যাট্রাকশনটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বা স্থির তড়িৎ বল থেকে, কুলম্বের সূত্র থেকে দেখা যায় যে ওই 2টা চার্জের মানের এটা প্রপোর্শনাল হয়। সো এখানেও কিন্তু এটা একটু বেশি হচ্ছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে এই অ্যাট্রাকশনটা অনেক বেশি স্ট্রং, অ্যাট্রাকটিভ ফোর্সটা স্ট্রং, সরি এটা হচ্ছে উইক, এখানে এটা তো চার্জ কম, এটা হচ্ছে উইক মানে এইটার কম্প্যারিজনে, আর এইটার অ্যাট্রাকশনটা অনেক স্ট্রং। অ্যাট্রাকশন যখন স্ট্রং হবে তখন ও কি এই বাইরের 2টা ইলেকট্রনকে অনেক জোরে নিজের দিকে টানবে। সো এর জন্য দেখা যাবে এই পুরো অ্যাটমটার সাইজ এইটার থেকে কিছুটা ছোট হবে। সো ম্যাগনেসিয়ামের সাইজটা একটু এই সোডিয়ামের থেকে কম্পারেটিভলি কম হবে, কারণ এখানে আমার পজিটিভ চার্জ বেশি, আর চার্জ যত বেশি হয় আমার অ্যাট্রাকশন তত বাড়ে। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে একটা আইডিয়া পেলাম যে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের সাইজ হচ্ছে ছোট। সো একই পিরিয়ডে, দুইটা যেহেতু একই পিরিয়ডে ছিল, আমি যখন একই পিরিয়ডে বাম থেকে ডানে যাচ্ছি তখন কি দেখা যাচ্ছে, একই পিরিয়ডে বাম থেকে ডানে গেলে হচ্ছে সাইজটা কমে যাচ্ছে, মানে লেফট টু রাইট গেলে সাইজটা হচ্ছে কমতেছে। সো আমরা এখান থেকে তাহলে একটা আইডিয়া পেয়ে যাই যে তুমি যদি একটা সেম পিরিয়ডে লেফট টু রাইট যাও, লেফট থেকে রাইটে যাও, তাহলে অ্যাটমিক সাইজটা আস্তে আস্তে ডিক্রিজ হয়। ওকে, আচ্ছা, এবার আসি একটা গ্রুপের 2টা এলিমেন্ট নিয়ে চিন্তা করি, ধরো সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। পরের কেস, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কার সাইজ বড়। সো সোডিয়াম আর পটাশিয়ামে আমরা যদি স্ট্রাকচারটা ড্র করি, সোডিয়াম হচ্ছে এখানে 11টা প্রোটন, অ্যান্ড দেন এখানে কিছু অরবিট আছে, 3টা অরবিট আছে। সে হচ্ছে সোডিয়ামের 3টা অরবিট, যদিও অরবিটগুলোর সাইজ এরকম না, আমরা দেখে আসছি যে অরবিটের সাইজ হচ্ছে স্কোয়ার করে করে বাড়ে, কারণ আর হচ্ছে অ্যাকচুয়ালি এন স্কোয়ারের প্রপোর্শনাল, মানে 1 নাম্বার অরবিটের থেকে 2 নাম্বার অরবিট 4 টাইমস বড় হবে, মানে রেডিয়াসটা 4 টাইমস বেশি হবে, মানে 4 টাইমস হবে আর কি। আচ্ছা, সো এইখানে এটা হচ্ছে সোডিয়াম, আর পটাশিয়ামের জন্য সেম টাইপেরই একটা অ্যাটম আমরা দেখব, জাস্ট এখানে লাস্টে অরবিট হচ্ছে আরেকটা বেশি। ওকে, তো এটাকে এই পাশে নিয়ে আসি। সো এই হচ্ছে সোডিয়াম অ্যাটম। সোডিয়াম অ্যাটমে হচ্ছে আমাদের টোটাল 11টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর ম্যাগনেসিয়ামে হচ্ছে, সরি পটাশিয়ামে হচ্ছে 19টা, 1 2, তারপর হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ওকে,
সো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে সোডিয়াম। সো এখন এই দুইটার মধ্যে কার সাইজটা বড়, কার সাইজটা ছোট? তো এখন এইখানে আমাদের লজিকটা হচ্ছে এরকম যে এইখানে আমরা কিন্তু জানি অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে এই ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো এইখানে দেখো এইটার আউটার শেলের রেডিয়াসটা অনেক কম, এইটার আউটার শেলের রেডিয়াসটা অনেক বেশি। আচ্ছা, এখন এইখানে আমরা তো জানি চার্জের উপরে ডিপেন্ড করে, সরি এটা ম্যাগনেসিয়াম না, এটা হচ্ছে পটাশিয়াম। সো এখানে তো চার্জের উপরেও ডিপেন্ড করে, এটা তো আমি জানি। বাট এখানে একটা প্রবলেম দেখো কোথায়। সোডিয়ামে হচ্ছে 11টা পজিটিভ চার্জ আছে, পটাশিয়ামে হচ্ছে 19টা পজিটিভ চার্জ আছে, আর এটা হচ্ছে বাইরে একটা ইলেকট্রন, এইখানেও বাইরে একটা ইলেকট্রন। সো এইখানে কুলম্ব ফোর্সটা হচ্ছে কে ইন্টু 11 ইন্টু 1 ডিভাইডেড বাই রেডিয়াসের স্কোয়ার, আর স্কোয়ার। আর এখানে হচ্ছে কে ইন্টু 19 ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এখান থেকে তোমার মনে হইতে পারে আচ্ছা এটার থেকে তো এটার চার্জ বেশি, সো এটা তো অ্যাট্রাকশন বেশি হওয়ার কথা। বাট দেখো এইটা খুব বেশি বড় না, মানে চার্জটা এটার থেকে খুব বেশি যে বড় তা না। বাট এখানে আমরা জানি ডিস্টেন্সের সাথে এটা আবার স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো এইখানে আছে 3টা অরবিট, এখানে আছে 4টা অরবিট। তো 4 নাম্বার অরবিটের রেডিয়াসটা আমরা জানি যে আর হচ্ছে অ্যাকচুয়ালি এন স্কোয়ারের প্রপোর্শনাল। সো 3টা অরবিটের সময়, এটা ধরো রেডিয়াস 1, এটা হচ্ছে রেডিয়াস 2, 3টা অরবিটের সময় রেডিয়াস যদি R1 হয় সেটা হচ্ছে তোমার 9-এর প্রপোর্শনাল 3 স্কোয়ার, আর 4টা অরবিটের সময় যদি এটা তোমার 4-এর প্রপোর্শনাল হয়, সো তখন এটা হবে মানে 4 স্কোয়ারের প্রপোর্শনাল হয়, সো R2 প্রপোর্শনাল 16। সো এখান থেকে আমি বলতে পারি R1 বাই R2 হচ্ছে 9/16। ওকে, সো এইখানে এই যে 11 থেকে এটা 19 হচ্ছে সেটা ঠিক আছে, বাট দেখো রেডিয়াসটা 9/16 রেশিওতে আছে। আর এখানে আমাদের আরও দরকার হচ্ছে স্কোয়ার। সো এইটা যদি ধরো 9 হয় তাহলে এটার স্কোয়ার হচ্ছে 81, আর এইটার স্কোয়ার হচ্ছে 256। ওকে, তাহলে দেখো 16-এর স্কোয়ার হচ্ছে 256। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, রেডিয়াসটা কিন্তু খুব র্যাপিডলি বাড়লো, তাই না? যদিও এগুলো আমরা এভাবে পরীক্ষার খাতায় লিখবো না, এগুলো জাস্ট বোঝার জন্য। বাট এখানে দেখো চার্জ বাড়ছে মাত্র 1 টাইমসের একটু বেশি, হাইয়েস্ট ডাবল। বাট এইখানে দেখো রেডিয়াসটা কী পরিমাণ বাড়ছে। সো অ্যাকচুয়ালি এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে যেহেতু এখানে রেডিয়াসটা বাড়তেছে, রেডিয়াসটা খুব র্যাপিডলি বাড়ে, আর রেডিয়াসটা হচ্ছে রেডিয়াসের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের এই তোমার অ্যাট্রাকশন ফোর্সটা। সো এইখানে রেডিয়াস যেহেতু খুব দ্রুত বাড়তেছে, সো এইখানে দেখা যাবে এখানে যদিও প্রোটন বেশি, বাট স্টিল এই ইলেকট্রনটাকে সে অনেক আস্তে অ্যাট্রাক্ট করবে। আর এইখানে যদিও প্রোটন কম, বাট রেডিয়াসটা অনেক কম হওয়াতে এই একটা আউটার মোস্ট ইলেকট্রনকে সে অনেক জোরে অ্যাট্রাক্ট করতে পারবে। ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যদি এইটার মানে এটার অ্যাট্রাকশনটা বেশি হয়, এটার সাইজটা ছোট আর এটার সাইজটা বড়, মানে মোট কথা যার অরবিট বেশি তার বাই ডিফল্ট তার এই সাইজটা হচ্ছে বেশি। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজটা হচ্ছে বড়। সো আমরা তাহলে একটা জেনারেল রুল বলতে পারি যে একটা গ্রুপে আমি যদি আপ থেকে ডাউনের দিকে যাই তাহলে আমার সাইজ ইনক্রিজ হয়। এটা রিজন করি, হ্যাঁ। সো আয়নাইজেশন পটেনশিয়ালের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা যদি একই একটা গ্রুপে উপর থেকে নিচে আসি, সাইজ যেভাবে হচ্ছে ইনক্রিজ হয়, ঠিক উল্টাভাবে আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে ডিক্রিজ হয়। মানে আয়নাইজেশন পটেনশিয়ালটা হচ্ছে কাইন্ড অফ এই রেডিয়াসের ইনভার্সলি প্রপোর্শনাল কিছু একটা, এইটুকু আমরা আইডিয়া করতে পারি। 9-10-এও এটা তোমাদের ছিল। তো আয়নাইজেশন পটেনশিয়ালের ডেফিনেশনটা আমরা একটু দেখি। ধরো আমাদের কাছে একটা অ্যাটম আছে সোডিয়াম, যেটা গ্যাসাস স্টেটে আছে। ওকে, সো আমরা জানি যে এই সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে বের করে দেয় তখন আমরা এখান থেকে একটা সোডিয়াম প্লাস আয়ন পাবো। সো এই যে ইলেকট্রনটা বের করে দিচ্ছে, আর এই বের করে দেওয়ার জন্য ওর কিন্তু কিছু এনার্জি অ্যাবজর্ব করতে হয়। এই অ্যামাউন্টটা হচ্ছে 465 কিলো জুলের মতো। ওকে, পার মোলের জন্য 465 কিলো জুল পার মোল।
সো এই যে ইলেকট্রন একটা বের করে দিচ্ছে, এইটাতে যত এনার্জি বাইরে থেকে অ্যাবজর্ব করতেছে সেটাই হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। সো এটার ডেফিনেশনটা এরকম, আমি লিখে দিব একটু পর। সেটা হচ্ছে যে আমি যদি গ্যাসিয়াস স্টেটে কোনো একটা এলিমেন্টের 1 মোল থেকে, এটা হচ্ছে ধরো 1 মোল সোডিয়াম, সো আমি যদি গ্যাসিয়াস স্টেটে কোনো একটা এলিমেন্টের 1 মোল থেকে একটা একটা করে 1 মোল ইলেকট্রনকে সরায় ফেলি, অ্যান্ড এভাবে যদি ফাইনালি 1 মোল গ্যাসিয়াস ক্যাটায়ন প্রডিউস করতে পারি, তখন আমার যতটুকু এনার্জি সাপ্লাই দেওয়া দরকার হয়, যতটুকু এনার্জি এখানে সাপ্লাই দিতে হয়, সেটাই হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। ওকে, আয়নাইজেশন পটেনশিয়ালের আইডিয়াটাই হচ্ছে যে তুমি একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বের করে আনবা অ্যান্ড সেটাকে একটা ক্যাটায়ন বানাবা। তো তখন তোমার এখানে কত হিট দিতে হবে, ওকে, মানে ও কত এনার্জি বাইরে থেকে অ্যাবজর্ব করবে। অ্যান্ড আয়নাইজেশন পটেনশিয়ালের আইডিয়াটা যে জিনিসটা ইন্ডিকেট করতেছে সেটা কিন্তু যে রিয়াকশনটা ইন্ডিকেট করতেছে সেটা কিন্তু একটা এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপ হারি বিক্রিয়া, এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, সো আমরা এইটা আরেকটু ডিটেলসে দেখি অ্যান্ড এটা একটু ডেফিনেশনটা খাতায় লিখে ফেলি। আচ্ছা একটু ওয়েট, আমার নেটের প্রবলেম হচ্ছে। একটু ওয়েট। এরপর আমরা ওইখান থেকে হচ্ছে একটা একটা ইলেকট্রন সরাবো অ্যান্ড সেই ইলেকট্রনগুলো সরায় কোথায় নিয়ে যাব, ইনফিনিটিতে নিয়ে যাব, মানে এই অ্যাটমটা থেকে অনেক দূরে নিয়ে যাব। অ্যান্ড এইভাবে আমি ওই অ্যাটমটার কিছু ক্যাটায়ন ফর্ম করব। ওকে, সো 1 মোল থেকে 1 মোল ইলেকট্রন সরায় 1 মোল ক্যাটায়ন বানাইতে আমার যতটুক এনার্জি দরকার সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আয়নাইজেশন পটেনশিয়াল। ওকে, তো আমরা এখন এই ডেফিনেশনটা একটু লিখি। From the gaseous state of an element, producing 1 mole cation by eliminating 1 mole electron। আচ্ছা এটা at the gaseous state লেখো। At the gaseous state of an element producing 1 mole cation by eliminating 1 mole electron from 1 mole of that substance, the required energy, a particular amount of energy is absorbed. At the gaseous state of an element producing 1 mole cation by eliminating 1 mole electron from 1 mole of that substance, a particular energy is absorbed. This energy is called ionization potential or ionization energy. Okay, potential. তো এখন ওই এনার্জিটাকে আমরা বলতেছি আয়নাইজেশন পটেনশিয়াল। আচ্ছা, তো সোডিয়ামের ক্ষেত্রে ধরো সোডিয়াম, এখানে 1 মোল সোডিয়াম আছে গ্যাসাস স্টেটে, আমরা সবসময় এগুলোকে গ্যাসাস স্টেটেই অ্যাজিউম করব। এইখান থেকে একটা ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন বের করে এখানে আমি 1 মোল Na+ ক্যাটায়ন ক্রিয়েট করতেছি।
ওকে, আর এখন এইখানে আমার কতটুকু এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, আচ্ছা আমার কারেন্ট আসছে, আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করি। ওকে, সো এখানে আমাদের ডেল এইচটা হচ্ছে 465 কিলো জুল পার মোল, মানে অলমোস্ট 465 কিলো জুলের মতো এনার্জি দরকার। মানে এটা বলতে বোঝায়, মানে আমি যে ক্যাটায়ন কিভাবে ফর্ম করি, অ্যাকচুয়ালি ক্যাটায়ন ফর্ম করি এভাবে যে সোডিয়ামের, আমরা জানি সোডিয়ামের এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে 3টা অরবিট থাকে, মানে অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি অরবিট থাকে, বাট আমরা হচ্ছে সেই কয়টাকে কাউন্টে নেই যে কয়টায় হচ্ছে ইলেকট্রন আছে। সো এই 3 নম্বর অরবিটে একটা ইলেকট্রন থাকে, অ্যান্ড এই ইলেকট্রনটাকে আমি যদি এখান থেকে বের করে ইনফিনিটিতে নিয়ে আসতে চাই, তখন আমার যতটুকু এনার্জি এখানে সাপ্লাই দিতে হবে, মানে হিট এনার্জি সাপ্লাই দিতে হবে, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাই হচ্ছে এই আয়নাইজেশন পটেনশিয়াল। আর এই যে ডেল এইচের যে ভ্যালুটা, যেহেতু আমি এখানে হিট দিচ্ছি বাইরে থেকে, ও হিটটা অ্যাবজর্ব করতেছে, এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, দ্যাটস ওয়াই এখানে আমি ডেল এইচের ভ্যালুটা তোমার পজিটিভে লিখছি। ওকে, এন্ডোথার্মিক রিয়াকশনে ডেল এইচ হচ্ছে কি পজিটিভ। আচ্ছা, আর এই ভ্যালুটাই হচ্ছে ওর আয়নাইজেশন পটেনশিয়াল। ওকে, আচ্ছা এখন আসি যে এইখানে কেন হিট অ্যাবজর্ব করা লাগতেছে। তো এটা বোঝাটা খুবই মানে ইজি, কারণ এখানে অ্যাকচুয়ালি আমরা বলছি কি, এখানে আমরা যদিও 3টা অরবিট আঁকি, বাট অ্যাকচুয়ালি এখানে অরবিট আছে কয়টা, 3টা, সরি 3টার বেশি, দ্যাট ইজ ইনফাইনাইটলি মেনি। কয়টা, এখানে 4 নাম্বার, এখানে 5, এখানে 6, এভাবে চলতেছে। তো এখন আমরা কিন্তু কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ে আসছিলাম, যে ইলেকট্রনকে তুমি যখন একটা স্টেপ উপরে জাম্প করায় নিতে চাও, তখন কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করতে হয়, কারণ আপার অরবিটের এনার্জিগুলো হচ্ছে বেশি। সো আমি যখন এই ইলেকট্রনটাকে 3 নাম্বার থেকে আস্তে আস্তে উপরের দিকে নিব, আমার কি এই ইলেকট্রনটা বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে, সেই এনার্জিটা আমি সাপ্লাই দিব বাইরে থেকে, আদারওয়াইজ তো এটা উপরে উঠবে না। সো সেই যে এনার্জিটা আমি এখানে সাপ্লাই দিচ্ছি, হিট এনার্জিটা দিচ্ছি, সেটাই হচ্ছে ডেল এইচ, আর সেটাই হচ্ছে আমাদের আয়নাইজেশন পটেনশিয়াল। ক্লিয়ার? সো আমরা জানি যে একটা অরবিট থেকে হায়ার অরবিটে যাওয়ার জন্য ইলেকট্রনকে এনার্জি অ্যাবজর্ব করতে হয়। সো এইভাবে যখন এনার্জি অ্যাবজর্ব করতে করতে একদম ইনফিনিটিতে যেয়ে পৌঁছাবে, তখন সেই অ্যামাউন্ট অফ টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটাকে আমরা বলবো আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি। ওকে, সো আয়নাইজেশন পটেনশিয়ালের আইডিয়াটা বোঝা গেছে? কারো কোশ্চেন আছে এখানে? ওকে, এখন আসি যে আয়নাইজেশন পটেনশিয়াল অ্যাকচুয়ালি এই যে আমরা একটা দেখলাম যে একটা নিউট্রাল এলিমেন্ট থেকে আমরা তার ক্যাটায়ন ফর্ম করছি, সেইটাকে আয়নাইজেশন পটেনশিয়াল বলে, ঠিক আছে, বাট এটা আরেকটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল বা প্রথম আয়নীকরণ শক্তি, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। ওকে, তো ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল মানে হচ্ছে নিউট্রাল এলিমেন্ট থেকে একটা ক্যাটায়ন ফর্ম করা। বাট সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল বলতে আরেকটা টার্ম আছে, যেটা বোঝায় আমি যদি এই Na+ থেকে আরেকটা ইলেকট্রন বের করে Na2+ ক্যাটায়ন ফর্ম করতে চাই, তখন আমার যে পরিমাণ হিট বাইরে থেকে সাপ্লাই দিতে হয়, সেটাকে বলে সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। বাট এইখানে দেখা যায় এই ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল থেকে সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়ালটা রিডিকুলাসলি হাই, মানে অনেক বড় এই ভ্যালুটা, অ্যান্ড এই ভ্যালুটা হচ্ছে 4665 কিলোজুল পার মোলের মতো, মানে এখানে আয়নাইজেশন পটেনশিয়ালটা অনেক বেশি। সো কেন বেশি, এটা অনেক সময় ক্রিয়েটিভে বিতে আসে যে ওয়াই দ্য সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল ইজ লার্জার দ্যান দ্য ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল অফ এনি এলিমেন্ট না, অফ সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা, সো এটার রিজনটা আমরা একটু দেখি। তো আমরা এখানে একটা সোডিয়াম অ্যাটম ড্র করব, এ হচ্ছে সোডিয়ামের তোমার প্রোটনগুলো এক জায়গায় আঁকলাম, আর এই হচ্ছে তার 3টা অরবিট। অ্যাকচুয়ালি তার অরবিট আছে ইনফাইনাইটলি মেনি, বাট 3টা অরবিটে হচ্ছে তার ইলেকট্রন থাকে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের
সোডিয়াম অ্যাটম। তো সোডিয়াম অ্যাটমে আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশন দেখে ফেলি। Na11 এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। ওকে, তো এখন প্রথম ইলেকট্রনটা হচ্ছে মানে প্রথমে আমরা যখন নিউট্রাল অবস্থা থেকে একটাকে সরাচ্ছি, তো এখানে হচ্ছে প্রথম অরবিটে 2টা ইলেকট্রন আছে, তারপরে অরবিটে 4টা ইলেকট্রন আছে, সরি 8টা ইলেকট্রন আছে, 2 4 6 8, আর লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে। তো এখন এইখান থেকে আমি যখন একটা ইলেকট্রনকে বের করে নিতে চাবো, আমার টার্গেট হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রনকে টেনে বের করে এনে একদম ইনফিনিটিতে নিয়ে যাওয়া। সো বাইরে থেকে আমার এনার্জি ওইখানে সাপ্লাই দিতে হবে। তো এইখানে যেহেতু রেডিয়াসটা অনেক বেশি, মানে ডিস্টেন্সটা হচ্ছে বেশি, দ্যাটস ওয়াই এইখানে তোমার অ্যাট্রাকশনটা একটু কম। সো আমি খুব ইজিলি এই একটা ইলেকট্রনকে ইজিলি বের করে নিয়ে আসতে পারি। সো এইখানে আয়োনাইজেশন পটেনশিয়ালটা আসে হচ্ছে 465 কিলোজুল পার মোলের মতো। বাট এইখান থেকে আমি এরপর কি পাবো, একটা ইলেকট্রনকে আমি বের করে ইনফিনিটিতে নিয়ে গেলাম, এরপর আমি এখান থেকে পাবো সোডিয়াম প্লাস ক্যাটায়ন। সোডিয়াম প্লাস ক্যাটায়নটা দেখতে এরকম, যে অনেকটা এটার মতোই, জাস্ট লাস্টের অরবিটটা নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস ক্যাটায়ন। বাট দেখো তার স্ট্রাকচারটা অনেকটা নিয়ন গ্যাসের মতো, তাই না? তার স্ট্রাকচার হচ্ছে নিয়ন গ্যাসের মতো, মানে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে নিয়ন গ্যাসের মতো, মানে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা খুবই স্টেবল। Na+11 এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6। সো এখন আমরা এখানে বেশ কয়েকভাবে লজিকটা বলতে পারি। একটা রিজন হচ্ছে যে এইখানে দেখো পি অরবিটালটা খুবই স্টেবল। আমরা জানি একটা অরবিটাল মোস্ট স্টেবল হয় যখন তার সবগুলো ইলেকট্রন সেখানে থাকে। ওই অরবিটালটা যদি একদম ফুলফিল্ড হয়, হাফ ফিল্ড হইলেও মোটামুটি স্টেবল, আর এছাড়া বাকি কনফিগারেশনগুলো অত বেশি স্টেবল না। তো এখন এখানে দেখা যাচ্ছে টুপি যে অরবিটালটা আছে সে পুরোপুরি ফুলফিল্ড। সো আমরা বলতে পারি এইটা খুবই স্টেবল একটা স্ট্রাকচার। এই যে বাইরের যে এটা আছে সেখানে 2p6 যেহেতু খুবই স্টেবল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে যদি একটা ইলেকট্রনকে বাইরে নিয়ে আসতে চাই, আমার অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি অ্যামাউন্ট অফ এনার্জি এখানে সাপ্লাই দিতে হবে, বা আমি এই ক্যান্ডেল দিয়ে বোঝাচ্ছি যে এখানে আমি হিট দিচ্ছি, মানে এখানে আমার অনেক বেশি হিট না দিলে বা অনেক বেশি এনার্জি সাপ্লাই না দিলে এই ইলেকট্রনটা এখান থেকে যাবে না। এইটা একটা রিজন। আরেকটা রিজন, মানে এই 2p6 স্টেবল হওয়ার জন্য এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যখন তুমি অলরেডি Na+ বানায় ফেলছো, তখন কিন্তু আউটার মোস্ট শেলটার রেডিয়াস কমে গেছে, এখন এখানে 2টা অরবিটার সমান রেডিয়াস আছে। সো এখানে দেখো ওভারঅল আমার রেডিয়াসটাও আরও কমে গেল, অ্যান্ড এর জন্য আগের থেকে এই অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি। ওকে, কারণ এবার ডিস্টেন্সটা কমে গেছে, কুলম্বস ল। সো এখান থেকে আমরা বলতে পারি এর জন্যই এই পরের ইলেকট্রনটা বের করা অনেক বেশি কষ্ট, ইনফ্যাক্ট ইম্পসিবল। মানে তুমি কখনোই দেখবা না Na2+ এর কোনো কম্পাউন্ড, এটা খুবই রেয়ার। যদি করতে হয় সেটা ল্যাবরেটরিতে এরকম হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে তারপর ফর্ম করা যায়। 4665 কিলোজুল পার মোল, মানে 1 মোল সোডিয়ামের জন্য, মানে মাত্র তোমার 23 গ্রাম সোডিয়ামের জন্য তোমার প্রায় 4665 কিলোজুল এত অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে, তাহলে তুমি মাত্র একটা ইলেকট্রনকে বের করতে পারবো। সো বুঝতেই পারতেছো এর জন্যই সোডিয়ামের মোস্ট স্টেবল ক্যাটায়ন হচ্ছে Na+, কারণ এটা খুব ইজিলি ফর্ম হয়। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আয়নাইজেশন পটেনশিয়ালের আইডিয়া। আয়নাইজেশন পটেনশিয়ালে হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে প্রথমটা, এরপরটা সেকেন্ড। থার্ড আয়নাইজেশন পটেনশিয়ালও হয় Na2+ থেকে যদি Na3+ বানাও, ওইটা আরও বেশি হবে, সরি ওইটা আবার কম হবে, এটা একটু ভুল বলছি। মানে থার্ড আয়নাইজেশন পটেনশিয়ালটা আবার একটু এটার থেকে কম। কেন দেখো, কারণ থার্ড আয়নাইজেশন পটেনশিয়াল করার সময় তোমার কাছে অলরেডি Na2+ আছে, আর সেইটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p5। এইটা কিন্তু 2p6 এর মতো এত বেশি স্টেবল না। হ্যাঁ, এই আয়নাইজেশন পটেনশিয়ালটা অবশ্যই এই ফার্স্টেরটা থেকে বেশি হবে, কারণ এখানে রেডিয়াসটা কমে গেছে। বাট যেহেতু আবার ইলেকট্রনিক কনফিগারেশনটা অত বেশি স্টেবল না, ওইখানে একটা ইলেকট্রন বের করে নেওয়া অনেকটা কম্পারেটিভলি ইজি। সো ওইখানে আয়নাইজেশন পটেনশিয়ালটা এইটার থেকে একটু কম হবে। ওকে, বাট আমাদের পরীক্ষায় ওই ফার্স্ট আর সেকেন্ডেরটার মধ্যেই কম্প্যারিজন আসে, আর
থার্ডটা কখনো দেয় না, বাট এটা একটু বুঝে রাখা ভালো যে এইটাই আবার থার্ড আয়নাইজেশন পোটেনশিয়ালটা, মানে এই Na2+ থেকে ইলেকট্রন মাইনাস করে Na3+ ফরমেশনের রিকোয়ার্ড এনার্জিটা একটু কম হবে, 4665 থেকে একটু কম হবে। ওকে, এটা তুমি একটু বইতে বা সার্চ করে দেখতে পারো যে থার্ডটা কত, দেখবা যে এটা থেকে একটু কম। ওকে, সো আয়নাইজেশন পটেনশিয়ালের আইডিয়াটা আমরা বুঝছি। এবার দেখি আয়নাইজেশন পটেনশিয়াল অ্যাজ আ পিরিয়ডিক প্রপার্টি কীভাবে চেঞ্জ হয়। সো আমরা দুইটা এক্সাম্পল নিব। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে। ওকে, একই পিরিয়ডে আমরা দুইটাই হচ্ছে 3 নম্বর পিরিয়ডে, একই পিরিয়ডে আমরা দুইটা অ্যাটমের মধ্যে কম্প্যারিজন করতে চাচ্ছি। সো সোডিয়াম হচ্ছে 11, এটা ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s1। আমরা শুধু ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল নিয়ে কম্প্যারিজন করি অলওয়েজ। আর এই পাশে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, সো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা একটু আগে তোমার হয়তো মনে আছে সাইজ বের করছিলাম। সেখানে আমরা দেখে আসছিলাম যে সোডিয়ামের সাইজের থেকে ম্যাগনেসিয়ামের সাইজটা ছোট। মানে সোডিয়ামের যে সাইজ, সোডিয়ামের 3টা অরবিট আর ম্যাগনেসিয়ামেও 3টা অরবিট, বাট সোডিয়ামের সাইজ থেকে ম্যাগনেসিয়ামের সাইজটা ছোট। সে হচ্ছে সোডিয়াম। আমি একটু এক কাজ করি, এই রেকর্ডিংটা স্টপ